যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা থেকে লিখছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ভাইয়া, শুরুতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এপিসোড 151 অলৌকিক আলমারি এবং এপিসোড 171 যে বিলের পানিতে হাত দিলে মৃত্যু, আমার পাঠানো এই দুটি ঘটনা পড়ে শোনানোর জন্য। ঘটনার শুরুর আগে আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, আমি জানি না এই ঘটনাটির মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভৌতিক আনন্দ দিতে পারবো। তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটির মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতে পারবো। এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন অসহায় বাবার দুর্বিষহ জীবন কাহিনী, জানতে পারবেন তার ছেলের পাপ কাজের ফলে কিভাবে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। ঘটনার শুরুর আগে আমি আপনাদের বলে দিতে চাই, এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি, তা না হলে এই ঘটনাটি আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম ঠিকানা কিছুই আমি ঘটনায় উল্লেখ করতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন আমি জায়গার নাম উল্লেখ করতে পারছি না তা ঘটনা শেষে আপনারা জানতে পারবেন। 22 জুন 2022 হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে। দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন, চাচা আপনি কোথায়? যত তাড়াতাড়ি পারেন মঈন চাচার বাড়িতে চলে আসেন। ওনার শরীরের অবস্থা ভালো না, উনি মনে হয় বাঁচবেন না। উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন। বলে রাখা ভালো, সজীব চাচু হচ্ছে আমার দাদার বন্ধু জহির দাদার ছেলে এবং মঈন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার দাদার বয়স 80 বছর, যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না, যার ফলে দাদার সজীব চাচুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা জানতে পারি মঈন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং দাদা দুপুর 2টা নাগাদ মঈন দাদার বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছে দেখি মনির দাদা, কবির দাদা, জহির দাদা এবং সজীব চাচু তারা দাঁড়িয়ে আছেন। দাদা মঈন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন। মঈন দাদার এই পৃথিবীতে এই 4 জন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই। তিনি বিয়ে করেছিলেন না। যাই হোক, এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মঈন দাদার দাফন কাফন সম্পন্ন করে সবাই মিলে জহির দাদার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি এবং এর মধ্যে হঠাৎ করে জহির দাদা বলে ওঠেন, মঈন ওর এই জীবনে সুখ সে কি জিনিস তা দেখে যেতে পারল না। ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের মতো করে কেড়ে নিয়ে গেল। এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন। জহির দাদার মুখে সব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। মঈন দাদার ছেলে, আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি, তাহলে তার ছেলে আসলো কোত্থেকে? মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমি তখন খুঁজে পাইনি। যাই হোক, দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি। পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মঈন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, আমি যতদূর জানি মঈন দাদা তো বিয়ে করেননি, তাহলে কাল জহির দাদা কি বললেন সব? মঈন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে। আমার এসব প্রশ্নে কাঁদো কাঁদো গলায় দাদা বলতে শুরু করে, দাদু ভাই কি বলবো তোমাকে, আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মঈন দাদা বিয়ে করেছিলেন, ওর একটা ছেলেও ছিল, কিন্তু ওর ছেলে একজন মানুষরূপী শয়তান ছিল। মঈনের ছেলের নাম আকবর। এরপর দাদা ঘটনা বলতে শুরু করেন। রাতটি ছিল 1980 সালের কুরবানি ঈদের আগের রাত। হঠাৎ করে ভোর রাতের দিকে আনুমানিক রাত 3টে নাগাদ মঈনদের উঠোন থেকে বিকট চিৎকার ভেসে আসতে থাকে। কে চিৎকার করছে ভালোভাবে বুঝে ওঠার জন্য আমি বিছানায় উঠে বসি। বিছানায় উঠে বসতেই আমি বুঝতে পারি এটা তো মঈনের স্ত্রীর চিৎকার। আমি সাথে সাথে মঈনের উঠোনে যাই। মঈন এবং আমাদের ঘর পাশাপাশি ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমি দেখতে পাই মঈনের স্ত্রী উঠোনে বসে চিৎকার করছে এবং মঈন পাশে দাঁড়িয়ে আছে।
কি হয়েছে আমি জিজ্ঞেস করতেই মইনের স্ত্রী বলে ওঠে, ভাই, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব বলে আমি অজু করার জন্য কলপারে যাই। অজু করে এসে আকবর বাসায় এসেছে কিনা দেখার জন্য আমি ওর ঘরে যাই। কাল ঈদের জন্য আজ রাতে ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল রাতে ভাড়া মারবে বলে। আকবরের ঘরে প্রবেশ করা মাত্রই আমি হ্যারিকেনের আবছালোয় দেখি বিকট আকারের এক লম্বা ছায়ামূর্তি আকবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই ছায়ামূর্তিটি বলে ওঠে, কি তোর ছেলেকে দেখতে এসেছিস? শেষ দেখা করে যা, তোর ছেলের দিন ঘনিয়ে এসেছে। এই বলে সেই ছায়ামূর্তিটি পাশের জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমি আকবরকে অনেক ডাকছি, কিন্তু ও ঘুম থেকে উঠছে না, ও অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। এই বলে মইনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মইন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না। ওই দিন সকালে আমি এবং মইন মিলে ঈদের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি। সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে রুকাইয়া করতে শুরু করেন, কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না। হুজুর প্রায় 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর হুজুর কিছু পানি পড়া দেন এবং আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে বলেন। তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। প্রায় ঘন্টা 2 পর হুজুর আমাদের ঘরে আসতে বলেন। ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে, ও কথা বলছে হুজুরের সাথে। হুজুর আকবরকে কি হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে। আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে। আমি সবসময় দিনের বেলাতেই ভ্যান চালাই, কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতেও ভ্যান নিয়ে ভাড়া মারব। সেই মোতাবেক আমি সহ আরো কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে 6 কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারবো কিনা। এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে নামিয়ে দিয়ে আসি। রাত্রি ছিল পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিপত্তিটা বাধে কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে। আমিও ভ্যান থামিয়ে দেই। রাস্তার একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তিনি আমাকে বলেন, আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি? আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন। তিনি বয়স্ক মহিলা, তার কষ্ট হচ্ছে মনে করে আমি যখনই ছাগলগুলোকে ধরে ভ্যানে ওঠাতে যাব বলে ছাগলগুলোর দিকে হাত বাড়াই, তখনই সেই মহিলা ধমকের স্বরে আমাকে বলে ওঠেন, এই ছাগলগুলোর দিকে তোর পাপিষ্ট হাত বাড়িয়ে দিবি না, আমার ছাগলগুলোকে আমি ভ্যানে ওঠাতে পারবো। এই বলে তিনি সবগুলো ছাগলকে ভ্যানে উঠিয়ে নিজেও ভ্যানের পেছনে উঠে বসেন। আমি তার কথায় বেশ বিরক্ত হই, ভাবতে থাকি একে তো রাতে আমি তাকে সাহায্য করছি আর সে কিনা আমাকে উল্টোপাল্টা কথা বলছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি ভ্যান চালাতে শুরু করি। কিছুক্ষণ চালানোর পর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এমন সময় হঠাৎই আমি ভ্যানের পেছন থেকে কটকট শব্দ শুনতে পাই, মনে হচ্ছে কেউ হাড্ডি চাবিয়ে খাচ্ছে। বিষয়টি দেখার জন্য আমি তখনই পেছনের দিকে তাকাই এবং আমি যা দেখি তা যেন কোনো মানুষের জীবনে দ্বিতীয়বার না ঘটে। আমি দেখি সেই বয়স্ক মহিলা একটি ছাগলের বাচ্চার ঘাড় কামড়ে ধরে আছে এবং সেটা সে খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে সাথে সাথেই ছাগলের বাচ্চাটিকে আলাদা করে তার গলার ভেতর থেকে বের হওয়া রক্ত খেতে শুরু করে। এসব দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে, আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। আমি এক চুলো সেখান থেকে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল কে আমাকে সেখানে বেঁধে রেখেছে। এমন সময় হঠাৎ সেই মহিলাটি বলে ওঠে, আমিও তার সাথে অংশ নিতে চাই কিনা। এই বলে সে আমার দিকে তাকায়। আমি সহ্য করতে না পেরে ভ্যান থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করি বাড়ির দিকে। প্রায় মিনিট 5 পর আমি বাড়িতে পৌঁছাই। বাড়ি পৌঁছে আমি সোজা আমার ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করা মাত্রই আমার নাকে প্রচন্ড বাজে একটা মাংস পচা গন্ধ আসতে শুরু করে। আমি দেখি অসংখ্য পচা গলা, আধ খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা জুড়ে। এসব দেখে আমি আর সহ্য করতে পারি না। এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই। এরপর আর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে। এই বলে আকবর চুপ করে যায়। হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে, কি পাপ করছে তুমি? কিন্তু আকবর হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, ও কিছু না, এমনি বলেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পরে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই। কেন তা আমি বুঝতে পারি না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ঘটনা আকবরের সাথে ঘটে না। কি লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয়। এই ঘটনাটি
অন্য আরেকদিকে মোড় নিতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন। এক রাতে আমার কেমন যেন ঘুম আসছিল না। এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই। গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, ওরা আবার এসেছে আমাকে নিয়ে যেতে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এইসব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথেই মঈন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে। আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না। পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমি এবং মঈন মিলে আবার হুজুরকে বাড়িতে নিয়ে আসি। হুজুর আকবরের ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি পড়া দিয়ে আকবরের শরীরে ছিটিয়ে দেয়। এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে কি হয়েছিল রাতে। আকবর হুজুরকে বলে, আমি কাল রাতে এসে খেতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এক হাতে হ্যারিকেন নিয়ে এক পা দুই পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি। এমন সময় হঠাৎই কে যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয়। কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই, আমি হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পাই 7 ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার 5-6 হাত দূরে। তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না। আমি দেখি সেটি কোনো মানুষ নয়। সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা, সেই জিনিসটির মাথা নেই। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে। সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে এবং সে জানায় আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে। এই বলে সেই জিনিসটি এক নিমিষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায়। এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি। বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই। এই বলে আকবর একদম চুপ হয়ে যায়। এরপর হুজুরকে অনেকবার জিজ্ঞেস করেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে? কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না। হুজুরের পর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান। হুজুর যাওয়ার আগে মঈনকে বলে যান, আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না। এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এইটুকুই বলে, আমাকে এখানে থাকতে দেন, আমি এখানে থাকতে চাই। এরপর চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ ফজরের নামাজের পর মঈন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে, আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে আমাদের ক্ষেতে সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল, এখনো বাসায় ফিরে আসেনি। আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমন তো কোনোদিন হয়নি। আমার কেমন যেন করছে মনটা। খারাপ কিছু হলো না তো? এই বলে মঈন কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন আকবরকে খুঁজতে বের হই। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে, কাকা, আপনাদের ক্ষেত থেকে 5-7 মিনিট দূরে হেঁটে আপনাদের কাজী পুকুরের ওখানে একটু যেতে হবে। অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আপনারা চলুন আগে। আমরা নিরুপায় হয়ে সেখানে যাই। গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পাড়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল হ্যাঁচকা টানে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল। আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এরপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি মরদেহটি মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দিই। এরপর দিন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এইসব ঘটনা 3 দিনের মাথায় মঈনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান। এরপর থেকে মঈন হয়ে যায় এই পৃথিবীতে একদম একা। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। নিশ্চয়ই আপনাদের মনে আছে ঘটনার শুরুর দিকে বলেছিলাম মঈনের ছেলে আকবর একজন মানুষরূপী শয়তান ছিল। কেন বলেছিলাম? আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো? তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আকবরের মৃত্যুর 7 দিন পর আমি এবং মঈন মিলে বাজারে বসেছিলাম। এমন সময় হঠাৎই আমাদের গ্রামের একজন এসে বলে, গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে। তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে। তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল। সেই কবিরাজের দেহ মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে। এসব শুনে মঈনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দিই। হঠাৎই মাঝপথে আমাদের হুজুরের সাথে দেখা হয়, যিনি আকবরের চিকিৎসা করতে এসেছিলেন। হুজুর আমাদের দেখা মাত্রই বলেন, ভাই, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু আপনারা সেখানে ছিলেন না। আপনাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে।
এরপর আমরা হুজুরকে আমাদের বাসায় নিয়ে যাই। ঘরে প্রবেশ করা মাত্রই হুজুর বলতে শুরু করেন, ভাই, জানি না আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা, কিন্তু তবুও আমি আপনাদের কথাগুলো বলতে চাই। আকবরের মৃত্যুর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আমি আপনাদের বলেছিলাম আমার অনুগত জিনরা আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, অন্যদিকে আকবরও কিছু বলছে না। এর জন্য আমি আকবরের কোনো সাহায্য নিতে পারছিলাম না, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আকবরকে যে কোনোভাবে এই বিপদ থেকে বের করতে চেয়েছিলাম। এই জন্য আমি বারবার আমার যে ছাত্র জিন অনেক শক্তিশালী, সেই 20,000 জিনদের সর্দারের সাথে যোগাযোগ করি সেই রাতেই, এবং সে আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। এরপর থেকে আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করি, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে আছি। এমনই একটা দিন হঠাৎ সেই জিনটি হাজির হয় এবং বলতে শুরু করে, হুজুর, আমাকে ক্ষমা করবেন আপনি। আমি জানি আপনি কেন অনেকদিন যাবত আমাকে মনে করছেন। আমি এও জানি কেন আপনি বারবার আমাকে স্মরণ করছেন। আপনি যে কারণে আমাকে স্মরণ করছেন সেই কারণটির সমাধান করতে আমি চাই না, এর জন্য আমি দুঃখিত। আপনি যার সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন সে একজন পাপী, সে একজন শয়তানের উপাসক। এই জন্যই আমি তার কোনো সাহায্য করতে পারবো না। এরপর আমি সেই জিনকে জিজ্ঞাসা করি, কি করেছে আকবর, কেন সে সাহায্য করতে চায় না? এরপর জিনটি বলতে শুরু করে, আপনি যার সাহায্যের জন্য আমাকে ডেকেছেন সেই আকবর একজন মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করত না। এর মাঝে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে আকবর সেই মেয়েটির উপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের উপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে। এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ ছিল শয়তানের পূজারী। সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে, কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয়। সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না। সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে সেদিন সেই মেয়েটিকে, তার বাচ্চাটিকে সে কালো জাদু প্রয়োগ করে মেরে ফেলবে। সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে। আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয়। এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালো জাদুর মাধ্যমে, এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয়। এরপর আকবর প্রায় সময়ই সেই কবিরাজের কাছে যেত। কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায়। আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালো জাদুর শিক্ষা দেয়, আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল, কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে দুইটি মানুষের বলি চায় যারা তুলা রাশির জাতক হবে। আকবর ছিল একজন তুলা রাশির জাতক। এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল, যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বলি দিতে পারে। সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল, যার ফলে আকবরের সাথে আর দিন এত সব ঘটনা ঘটেছে। কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি। আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল, সকল ঘটনা বলেছিল, তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। এরপর কবিরাজ 18 এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে। সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে। 18 এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত। সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলা রাশির দুজন জাতককে বলি দেবার কথা বলেছিল। সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে। এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয়। এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে। সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায়, কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে। এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না। কবিরাজটি সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায়, কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি। সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে। হুজুর, আকবর তার পাপের শাস্তি পেয়েছে, এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল। এই বলে সেই জিনটি আমাকে বিদায় জানিয়ে চলে যায়। আকবরের পাপ আজ তাকে ধ্বংস করেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। হুজুরের এসব কথা শুনে আমি আর মঈন দুজনেই কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে মঈন তার শয়তান ছেলের কথা ভুলে যায়। এই ঘটনাটি আমরা 4 বন্ধু ছাড়া কেউ জানত না, সেজন্যই আমি এই ঘটনা কোনোদিন কোনো জায়গায় ঘটেছে তা বলিনি। এই বলে দাদা তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে আমরা চরম একটি শিক্ষা লাভ করতে পারি।
কালো জাদু কখনো কারো মঙ্গল ডেকে আনেনি, সবসময় ডেকে এনেছে মানুষের ধ্বংস। এই ঘটনাটার মাধ্যমেই আপনারা উপলব্ধি করুন একজনের ভুলের জন্য কতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেল। মানুষের সামান্য আত্মতৃপ্তির জন্য এই ভয়ানক কালো জাদুর মতো খারাপ কাজ করে বসে। মানুষ বুঝতে চায় না এর শেষ পরিণতি কি ভয়ানক হতে পারে। তাই সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কেউ এই ভয়ানক পাপ কাজে নিজেকে লিপ্ত করবেন না, নিজেকে নিজ হাতে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। রাসেল ভাইয়া, আমি ভূত.কমের হয়ে কাজ করতে চাই। ভূত.কমের হয়ে কাজ করতে পারাটা আমার অনেক বড় একটা স্বপ্ন। আমি ভূত.কমে লিখে পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছি। আমি একে একে সবগুলো ঘটনা লিখে পাঠাবো। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন। আসসালামু আলাইকুম। লাজিব ইয়াসির জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাফার, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ, আপনাকে আরো একবার, কারণ আপনি একটা চমৎকার ঘটনা আরো একবার আমাদেরকে উপহার দিলেন এবং আপনার এই ঘটনার জন্য আমাদের শোটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেল আজকে। এবং আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই এপিসোডটি আপনারা উপভোগ করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা সরাসরি চলে যাচ্ছি আফনান ভাইয়ের ঘটনায়। সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি সবসময় চেষ্টা করি যে গ্রাম বাংলার যে চিরাচরিত ভয়ানক ঘটনাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যতিক্রম ধর্মী যেগুলো আমার কাছে মনে হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এই প্রচেষ্টার ধারাটা আমি সবসময় অব্যাহত রাখার চেষ্টা করেছি এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মানুষের কাছে মুখে মুখে শোনা যায়। আমরা ওলা বিবি বা ওলা বুড়ির ঘটনা অনেক শুনেছি। এবার এই টাইপের একটু ভিন্ন ধর্মী ঘটনা, যেটা আসলে ওলা বুড়ি না, সেটি অন্য রকমের একটা ব্যাপার। কেউ কেউ হয়তোবা এই রিলেটেড ঘটনা শুনেও থাকতে পারেন, কিন্তু তারপরে বলবো যে এই ঘটনা যেটি আমি এখন বলতে যাচ্ছি সেটি আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর গ্রামের ঘটনা তো আমাদের সকলের কাছেই ভালো লাগে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমি সিংহভাগ ঘটনা গ্রামের বলার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের ঘটনাগুলো আমার নিজের কাছেও ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রয়। সৌমিত্র রয়ের ঘটনা কিন্তু বেশ কয়েকটি আমি ভূত.কমে উপস্থাপন করেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে। তো এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্সাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকেই সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওই হয় না যে বাবা বলেছেন যে তিনি জন্মের পর থেকে বটগাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা, মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বটগাছ ওই গ্রামে ছিল। তবে বটগাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বটগাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই সেই এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বটগাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বটগাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার।
আর পরনে গ্রামের মহিলারা যে ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা ঠিক যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি মানসিক ভারসাম্যহীন, আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। তো পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে তোমার বাসা কোথায়, কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি বা তার আচার আচরণে বিরক্ত বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না, কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না। কেউ খাবার যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে কাউকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলি পাগলির মতো আছে, গ্রামের লোকজন গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না দুপুরবেলা আছে, আবার বেলা নাই, আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে দেখে ওই পাগলি বট গাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারোর কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এইভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বটগাছের কাছে আসছেন, বটগাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বটগাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন, তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে, এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে, এবং সে এমন ভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে, এবং 2 হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে, এবং মাথা দিয়ে মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবেই তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়, কোনো অস্বাভাবিকতা ছিল না। সে দেখতে সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে যাহারে এই মেয়েটা কথা বলে, তো এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মানে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে
যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখেও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেবো। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, মানে তার তো নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়। ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, মানে আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে। এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। মহড়া পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল, হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে। মানে আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জল করছে। কোনো মানুষের চোখ এভাবে জল করে না, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল, তাহলে কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার এ কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল, তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে এসে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে সকালবেলা দেখা যাক কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে, এবং তার 2 হাত, এই 2 হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং যে 2 হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে, বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন আমাদের সবাইকে মারবি, যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। তো এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিত ভাবে বলছে, পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন, আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা মানে প্রশ্ন করে, এই
তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই। আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির সব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর একটা ছোঁয়াচে রোগ। আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে মানে এই যে গোঙা ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে। এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়েছেন। উপস্থিত সকলে ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়েকজনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়। উপস্থিত যারা পাগলির দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিল না, হাঁটছিল না, দৌড়াচ্ছিল না, মানে এর মধ্যবর্তী এমন একটা উপায় সে ওখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। মানে তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সে পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, তাদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, মানে অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে যাক, আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়। তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন। আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠতো। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে একটা ছোট পাত্র থাকে না, আগে আমরা হাত ধুই আর কি, যেটাই আমাদের এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি। তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোকদের মুখে মুখে এটা রটে যায় অল্প সময়ের মধ্যে, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা,
এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই যে ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু, এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগ হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়, যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক। কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয়, পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেহেতু বিষয়টা সবে মাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, মানে তার নাম ডাক বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা, জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল, তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায়, এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করেছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সে তার ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন